viewers of Jaykalan have a very good moment to you all. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকালীন বিষয় নিয়ে রাষ্ট্রের নানা পেশার মানুষের অংশগ্রহণে মুক্ত চিন্তার অনুষ্ঠান মুক্ত ভাবনা। আমাদের এবারের বিষয়ে কোন পথে বাংলাদেশ। আর যারা এমন সুন্দর মুহূর্তে এমন চমৎকার শো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন খান প্যারিস। সংস্কৃতি, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, ব্যবসায়ী, গুণী এবং বিভিন্ন সফল মানুষদের নিয়ে সাজানো হয় এই নিয়মিত শো মুক্ত ভাবনা। আজও তার ব্যতিক্রম নয়। মুক্ত ভাবনার আজকের পর্বে আমাদের সাথে আছেন তেমনই একজন গুণী এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, তার মুক্ত ভাবনার বিষয়ে। কথা বলছি জিয়া সংসদের সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান। মুক্ত ভাবনার স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে দেশে নানান ধরনের ঘটনা ঘটছে, সেটা পলিটিক্যাল ঘটনা, রিলিজিয়াস ঘটনা অথবা সামাজিক বিভিন্ন সংগতি অসঙ্গতি নিয়ে অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রতিনিয়তই প্রতি মুহূর্তেই ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো যেমনটা বললেন, যেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভূপ্রাকৃতিক ঘটনাও ইদানিং ঘটছে। তো সেই ঘটনাগুলো কিছুটা হতাশার, কিছুটা আশাব্যঞ্জক, তবে দুঃখজনক হলেও সত্য। অধিকাংশ ঘটনাগুলোই আমাকে মর্মাহত করে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমিও উদ্বিগ্ন, হতাশ হয়ে যাই। যে হতাশা আমার মতো মনে হয় যেন বর্তমান চলমান সময়ে হতাশার আর ঘটনাগুলি বেশি ঘটছে, যা আমাদেরকে কুরে খাচ্ছে, আমাদেরকে আশাহত করছে। এই বাংলাদেশকে আমি আপনি সকলেই ভালোবাসি, আমরা যেই দলের যেই মতেরই হই না কেন। আমার আপনার এই স্বপ্নের প্রিয় বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন, কোন পথে দেখেন? স্বপ্নের বাংলাদেশ শব্দটা অত্যন্ত সহজ, কিন্তু বাস্তবের দিকে তাকালে মনে হয় যেমন এই স্বপ্নটা যেমন দূর পরাহত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। রাজনৈতিক, সামাজিক অস্থিরতা আমাদের সেই স্বপ্নগুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে। তবুও স্বপ্নের বাংলাদেশ বলতে এই মুহূর্তে আমি দেখি সেটা হলো আমি একটা নির্বাচিত গণতান্ত্রিক বাংলাদেশকেই আমার এই মুহূর্তে প্রধান প্রত্যাশা। পাশাপাশি আমাদের সামাজিক যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলো নিরসনে সামাজিক উদ্যোগ, সবার সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাওয়ার যে একটা মশাল, যে আগ্রহ, তাও প্রত্যাশা করছে। জি, সামাজিক অনেক ঘটনা ঘটছে পুরো দেশের ভেতরে। এর মধ্যে কোন ঘটনাকে আপনি মনে করেন যে দেশকে সবচেয়ে বেশি বিশৃঙ্খলার পথে নিয়ে যাচ্ছে? এই মুহূর্তে সামাজিক সকল ঘটনাগুলোর মূলেই একটি অনির্বাচিত, অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড, যেটা অবশ্য যে বিষয়টা এক বাক্যে বলা চলে, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক শৃঙ্খলাবোধের অভাবেই সকল সমস্যাগুলোর মূল কেন্দ্রবিন্দু বলে আমি মনে করি। কেন্দ্রবিন্দু বলে আপনি মনে করেন। আর সেক্ষেত্রে যে কোনো ঘটনার দায় তো অনেকেরই থাকে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে দায়টা কাকে দিবেন? সরকারকে, পলিটিক্যাল পার্টিগুলোকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, কাকে? হ্যাঁ, দায়ভার তো সবাইকে বহন করতে হয়, তবুও মুখ্য দায়ভার বহন করতে হবে সরকারকে। কারণ সরকার একটা রাষ্ট্রের শৃঙ্খলার মূল দায়িত্ব পালন করে, সেটা নির্বাচিত অনির্বাচিত যে আঙ্গিকই হোক। তো সরকার যদি তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে কিংবা অপারগতা প্রকাশ করে, তার খেসারত সবাইকে দিতে হয়। হ্যাঁ, অবশ্যই সরকার তো কখনো ভিকটিম নয়। হ্যাঁ, সরকার রাষ্ট্রের শৃঙ্খলার জন্য সরকারকে এই কাজগুলো করতেই হয়। সেই তাগিদ যদি সরকারের ভিতরে লক্ষ্য না করা হয়, তাহলে দেখা যায় যে অন্যায়, অনিয়ম, বিশৃঙ্খলাগুলোকে আরও জ্যামিতিক হারে বাড়তে থাকবে। তো কাজেই সরকারকেই দায়ভার বহন করতে হবে। 2024 সালের জুলাইয়ে একটা বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটে গেল। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং কিভাবে দেখেন? জুলাইয়ের ঐতিহাসিক এই গণবিপ্লব, গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি সফল অভ্যুত্থান হিসাবে চিহ্নিত হয়ে রইল। এই অভ্যুত্থান এদেশের মাটি, মানুষের যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন, তাদের যে শোষণ মুক্তি এবং তাদের যে স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে নিজের দেশে বুক উঁচু করে চলাচলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেই ধারণ করে বিপ্লবটা সম্পন্ন হয়েছে এবং একটা সফল বিপ্লব বিগত ফ্যাসিস্ট সরকারের অপকর্মগুলো, তাদের যেই
স্বৈরাচারী মনোভাবের কারণে জাতাকলে পিষ্ট হয়ে দেশের মানুষ যখন একেবারে পরাধীনতার শৃঙ্খলে বন্দী ছিল, স্বাধীনতার ভূখণ্ডগত স্বাধীনতা হয়তো নয়, কিন্তু সার্বভৌমত্বের যেই চেতনা বিগত সরকার 17 বছর যাবৎ এই দেশের মানুষকে বন্দি করে রেখেছিল, সেই থেকে সেই বন্দি জেলখানা থেকে একটা মুক্তির আবহ তৈরি করে দিয়েছে। তো কাজে আমি জুলাই অভ্যুত্থানকে, ছাত্র জনতার এই গণবিপ্লব গণ অভ্যুত্থানকে আমি ইতিবাচক এবং মানুষের আগামী বাংলাদেশ বিনির্মাণের একটা স্বপ্নের সেতু হিসাবেই মনে করি। 24-এর আন্দোলনে আপনার ভূমিকা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কতটুকু ছিল? ভূমিকা এই ক্ষেত্রে আমি প্রথমেই 24-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা পঙ্গু এবং আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করি। তো আমি আসলে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর, তাদের সাথে আমি আমার নিজেকে তুলনা করব না, তবুও নিজের তাগিদে সময়ের প্রয়োজনে আমিও এই আন্দোলনের রাজপথের একজন কর্মী হিসাবে নিজেকে নিবৃত করার চেষ্টা করেছিলাম। হয়তো জাতীয় বীরদের মতো অতটা আমার ভূমিকা ছিল না, তো সেই হিসাবে তবু আমি নিজেকে গর্বিত মনে করি যে এই মিছিলের পিছনের কাতারে হলো একজন অংশগ্রহণকারী করেছিলাম। বিশেষ করে এই ব্যাপারে একটু বলতে হবে, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছি, আমাদের রাজনৈতিক সংগঠন জিয়া সংসদের পক্ষ থেকেও আমরা এই জুলাই অভ্যুত্থানে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন আন্দোলনগুলোতে সক্রিয় অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং অংশগ্রহণ করেছেন। কবি সৈয়দ নাজমুল আহসান 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় সবগুলো পলিটিক্যাল পার্টি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কতটুকু প্রার্থীতে সন্তুষ্ট, আর যদি সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে প্রার্থী কেমন হওয়া উচিত ছিল? আমি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও আমি একজন, আমার সবচেয়ে বড় গর্বের বিষয় হলো আমি বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশটা আমার, আপনার, আমাদের সবার। এই বাংলাদেশে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমারও প্রত্যাশা প্রতিটা নাগরিকের চাহিদা অনুযায়ী, তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী নির্বাচিত হবে। তো সেই প্রার্থীর বড় বৈশিষ্ট্যটা হবে জনবান্ধব এবং গণমানুষের প্রিয় নেতা, সংগঠক, যারা গণমানুষের চোখের ভাষা, মুখের ভাষা, তাদের চাওয়া পাওয়াকে ধারণ করতে পারবে এবং ধারণ করার পরে তারা সেই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে নিবেদিত থাকতে পারবে। সেই ধরনেরই গণমানুষের প্রত্যাশিত প্রার্থী উচিত, এবং আমিও সেই ধরনের প্রার্থী কামনা করি। সেই ধরনের প্রার্থী কামনা করেন এবং প্রার্থীর কেমন হওয়া উচিত বলে আপনি যেটা মনে করলেন, এটা কি প্রার্থী ঘোষণায় যাদের নাম এসেছে সেক্ষেত্রে পূরণ হয় আপনার প্রত্যাশা? এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটা পরিবেশের প্রথম যেটা ধাপ, রোডম্যাপটুকু ঘোষণা করেছে, তফসিল ঘোষণা করা হয়নি এখনো। তো নির্বাচনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার অন্যতম ধাপ হলো তফসিল। যেহেতু তফসিল ঘোষণা করা হয়নি, স্বাভাবিকভাবেই সকল রাজনৈতিক দলগুলোই তাদের প্রার্থী পুরোপুরি ঘোষণা করে নাই। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় সুসংগঠিত এবং তৃণমূল পর্যায়ে এর সাথে সম্পৃক্ত একটা রাজনৈতিক দল। তো এই দলটাই এই পর্যন্ত তাদের যে 300 আসনের ভিতরে প্রায় 275টি আসনে ঘোষণা করেছেন। এছাড়া আমরা এই ক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে যেটা আমি অবগত করতে চাই, বিষয়টা হলো যে জাতীয়তাবাদী দল তাদের যে প্রার্থী ঘোষণা করেছে সেটা জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটা কি দৃশ্যমান? আর আরেকটা রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের প্রার্থীর কোনো দৃশ্যমান কোনো তালিকা আমরা এই পর্যন্ত পাইনি, দেখিনি। হয়তো মৌখিকভাবে গুঞ্জন রয়েছে যে তারা প্রার্থী 300 আসনে দিবে বা কোথায় দিবে সেটা যাচ্ছি না। তো প্রার্থী তালিকা ঘোষণা একমাত্র বিএনপি করেছে। তার কাছাকাছি আর ক্ষুদ্র ছোট কয়েকটা দল
তাদের প্রার্থী ঘোষণা করছে। তো এই প্রার্থীগুলো যখন চূড়ান্ত তফসিল ঘোষণা করলেই আমরা বুঝতে পারবো যে সকল রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীতা যখন ঘোষণা করবে তখন হয়তো বিচার বিশ্লেষণ করা যাবে যে প্রার্থীদের সাথে মূল্যায়নটা হবে, কতটুকু আপনার প্রত্যাশা আমার প্রত্যাশা পূরণ করতে পারবে। তো হ্যাঁ, আবারও বলি যে রাজনৈতিক দল করি বিদায় আমি আমার প্রার্থীকেই শুধু চাবো সেটাও না, আমার প্রার্থী যদি জনবান্ধব না হয়, তাহলে অযোগ্য হয়, তো সেটা অবশ্যই জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। আর নির্বাচনটা একটা প্রতিযোগিতা, জি, এর অর্থ এটা নয় যে যে প্রত্যাখ্যাত হয়ে যে সে জনবিচ্ছিন্ন হয়ে যাবে, সেটাও না। আমি সকল প্রার্থীদের কাছে যারা আগামীতে বিজয়ী হবেন তাদের কাছে যেমন শতভাগ গণমুখী কর্মকাণ্ড প্রত্যাশা করি, পাশাপাশি যারা নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনের প্রতিযোগিতায় পরাজিত হবেন তাদের কাছেও আমার প্রত্যাশা থাকবে তারা জনবিচ্ছিন্ন যাতে না হয়। এবং এই পরাজিত এবং বিজয়ী প্রার্থী এই সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো। বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বাংলাদেশ থাকবে। বাংলাদেশকে কতটুকু মহিমায় আপনি দেখতে চান একজন সচেতন নাগরিক হিসেবে? একজন সচেতন নাগরিক হিসাবে আমার প্রত্যাশিত সেই স্বপ্নের বাংলাদেশ হবে শোষণমুক্ত বাংলাদেশ, দূষণমুক্ত বাংলাদেশ, পাশাপাশি মানবিক বাংলাদেশ, দানবিকতা পরিহার করে মানবতার কল্যাণে এদেশের রাজনীতিবিদ এবং সমাজের গুণীজন যারা রয়েছে তারা নিঃস্বার্থ নিবেদিতভাবে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সেরকম একটা বাংলাদেশ আমি চাই, সেরকম একটা যে বাংলাদেশটা হবে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ। সৈয়দ নাজমুল হাসান, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার মুক্ত ভাবনা শুনে আমরা আপ্লুত হলাম। আমাদের মুক্ত ভাবনায় শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদেরকেও দিচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠন জিয়া সংসদের পক্ষ থেকে। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে আগামী বাংলাদেশে কাজ করার জন্য একটা উজ্জীবিত করার একটা প্রেরণা সৃষ্টি করে দিয়েছেন। সেই জন্য মুক্ত ভাবনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ, প্রীতি, শুভরাত্রি। জি, সুপ্রিয় দর্শক, একজন গুণী মানুষ এবং বিজ্ঞ মানুষের সাথে কথা বলতে পারলে খুবই ভালো লাগে। যার সঙ্গে কথা বললাম তিনি একজন মুক্ত চিন্তার মানুষ, মুক্ত ভাবনার মানুষ। তাই খুব দ্রুত আমাদের সময়টি শেষ হয়ে গেল। আজকের মুক্ত ভাবনার পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবারও খুব দ্রুত নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।